ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়। সাপ ও সাপ কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। অর্থ আত্মসাৎ বিভিন্ন অভিযোগ তুলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। আমি দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষার যে শপথ সেনাবাহিনী গ্রহণ করে থাকে তারই প্রতিফলন তিনি ঘটালেন। সাবাস সেনাবাহিনী, ধন্যবাদ সেনাপ্রধান। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল। বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত ছিল, তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে, মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল। একের পর এক ভুল পদক্ষেপের মাসুল দিচ্ছে সরকার। সর্বশেষ আজকেরই যে ঘটনা সেটি হলো এইবার আর কি খেলাটা ঠিক জমবে। এতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন রাতের ঘুম হারাম হতে চলেছে। সেটা সত্যি ইউনূসের হাতটাকে কাঁপিয়ে দেওয়ার মতো যথেষ্ট। অভ্যুত্থানের 9 মাস যেতে না যেতেই অথবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 3 মাস যেতে না যেতেই এনসিপি বা সাবেক ছাত্র সমন্বয়করা বড় বিপর্যয়ের মুখোমুখি, নিঃসন্দেহে বড় বিপর্যয়ের মুখোমুখি। তাদের পরাজয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। তার ফলে কি এরকম অ্যাকশনে নামলো সেনাবাহিনী? এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে তারা? কি হতে চলেছে? আসসালামু আলাইকুম। বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অভ্যুত্থানের 9 মাস যেতে না যেতেই অথবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 3 মাস যেতে না যেতেই এনসিপি বা সাবেক ছাত্র সমন্বয়করা বড় বিপর্যয়ের মুখোমুখি, নিঃসন্দেহে বড় বিপর্যয়ের মুখোমুখি। তাদের পরাজয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং যেই মবের মাধ্যমে, মব সৃষ্টি করার মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া তারা আদায় করে আসছিল, এখন সেই মবের কাছেই তারা শোচনীয় পরাজয় স্বীকার করছে। এই কথা আমার নয়, এটি এনসিপিরই কোনো শীর্ষ নেতা বা সাবেক ছাত্র সমন্বয়কদের কারো কারো বক্তব্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের যে গেজেট ঘোষণা সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিটটি করা হয়েছিল হাইকোর্টে, সেটি খারিজ হয়ে গেছে আপনারা জানেন। এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা রাখার কথা নয় এমনটাও জানিয়েছে হাইকোর্ট। সেই বিষয়টির পরিপ্রেক্ষিতে সার্জিস আলম তিনি মন্তব্য করেছেন, মবের কাছে যদি হাইকোর্টের রায় আসে মবের মাধ্যমে, তাহলে সেই হাইকোর্টের আর দরকার নেই। কি অসাধারণ কথা! আমি তার এই মন্তব্যটিকে এই কারণে অসাধারণ বলছি যে এভাবেই ইতিহাসগুলো ফিরে আসে। তারা তো গত বুধবারও মবের সৃষ্টি করেছিল খানিকটা, নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছিল। আসিফ মাহমুদের সাথে যে সরাসরি দ্বন্দ্ব ইশরাক হোসেনের মেয়র পদকে কেন্দ্র করে, আসিফ মাহমুদ সিটি কর্পোরেশন অফিস করেন। কেন অফিস করেন? আমরা নানান ধরনের গুঞ্জন পাই, সেখান থেকে কী কী সুবিধা আসে না আসে এগুলো আর আপাতত বলতে চাচ্ছি না। এবং নিয়মিত সেখানে অফিস করছেন, খুবই দৃষ্টিকটু এবং ভয়ঙ্কর প্রশ্নবিদ্ধ একটি বিষয়। তো আসিফ মাহমুদ ইশরাক হোসেনকে শপথ নিতে দিবেন না। আবার এটুকু আমি বলে রাখি, যে প্রক্রিয়ায় ইশরাক হোসেন আদালতের রায় নিয়ে এসেছেন বা যে প্রশ্নগুলো উঠেছে, এতদিন পরে এসে তিনি মেয়র নির্বাচিত হন কিভাবে আদালতের মাধ্যমে, আমি সেটিকেও প্রশ্নবিদ্ধ করি, এর আগে কথা বলেছি। যাই হোক, এখন বুধবার আমরা কি দেখলাম? নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলো, তারা সেখানে অবস্থান কর্মসূচি নিল, সারা দেশ থেকে তাদের নেতাকর্মীদের আসতে বলা হয়েছিল। আমরা দেখলাম গুটি কয়েক কিছু নেতাকর্মী, এবং তারা ঘোষণা দিচ্ছিল যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান করবে। কি দাবি? এক হচ্ছে সিইসি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ সহ নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। মানে তাদের মধ্যে এমন একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে তারা যা চাইবে তাই করতে হবে। ওই যে তাদের যে পুঁজি মব, সেই মবের সৃষ্টি করার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যে খানিকটা গণেশ উল্টে গেল বাস্তবিক অবস্থায়। সেনাপ্রধান নির্বাচন ইস্যুতে কথা বললেন, মবের বিরুদ্ধে কথা বললেন এবং করিডোর বন্দর ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বললেন।
সেখান থেকে আমরা দেখলাম যে হঠাৎ একটি গোমট পরিবেশের সৃষ্টি হলো। আমার সত্যি সত্যি এই ছেলেগুলো মানে যারা আন্দোলন করেছিল, অভ্যুত্থানের সৃষ্টি করেছিল, নেতৃত্বে যারা ছিলেন, এই ছেলেগুলোর জন্য আমার সত্যি সত্যি মায়া হয়। এটি তো বাস্তবতা, এটি তো সত্য কথা যে তাদের প্রতি আবহাওয়ার জনসাধারণের একটি বড় অংশের সাপোর্ট, সহমর্মিতা, স্নেহ, ভালোবাসা তাদের প্রতি ছিল, আমাদেরও ছিল। কিন্তু আমাদের আশাবাদিতার জায়গায় তারা প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছে। তাদের যে রাজনৈতিক এজেন্ডা, সেই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য তাদের যে রাজনৈতিক আদর্শ তুমুলভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। শুধু প্রশ্নবিদ্ধ কেন, মানুষ আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, মানুষ হতাশ হয়েছে, মনে হচ্ছিল তারাই সর্বেসর্বা। এবং এখনো অনেক কিছু করা আছে, আমি বলছি না যে এখনই তাদের রাজনীতি শেষ, অবশ্যই আছে। আমার বিনত অনুরোধ থাকবে তাদের মধ্যে যে অমিত সম্ভাবনা, এগুলো নষ্ট করার দরকার নেই। সঠিক পথে রাজনীতি করুক, বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকের মধ্যে লালন করে তারা তাদের রাজনৈতিক এজেন্ডায় যাক, কোনো সমস্যা নেই। কিন্তু যে উল্টে দেবো, পাল্টে দেবো, এ মানি না, সে মানি না, সংবিধান বাতিল, আরো কত কি, এগুলো আপনারা জানেন, নতুন করে আর উচ্চারণ করতে চায় না। যাই হোক, এখন ইশরাক হোসেন শুধু মব ক্রিয়েট করেই তিনি বিজয়ী লাভ করেছেন, নিশ্চয়ই সেটি আমি বলবো না। আমি মনে করি এটি বিএনপির একটি চ্যালেঞ্জ ছিল এবং আসিফ মাহমুদও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, যার কারণে তার অনুসারীদের বা তার যে রাজনৈতিক দল, তিনি উপদেষ্টা পদে আছেন, এটা আমরা সবাই জানি। এই এনসিপি তো তাদেরই দল এবং সরকারের আশীর্বাদ পুষ্ট। নইলে আসিফ মাহমুদের পক্ষ হয়ে কেন তারা এনসিপি নেতাকর্মীরা ইসি সামনে অবস্থান কর্মসূচি নেবে, কেন ইসির পদত্যাগ চাইবে? এই ইসির তো গঠন হয়েছে আরো কয়েক মাস আগে, এবং এই নির্বাচন কমিশন গঠন হওয়ার সময় আমরাই প্রশ্ন তুলেছিলাম, কিসের সংস্কার, কিসের কি, এগুলো তো সব মূলা ঝুলিয়ে রাখা হচ্ছে। সংস্কার আগে নির্বাচন কমিশন গঠন হয় কিভাবে? এখন তারা এসে সেই কথা বলছে যে আওয়ামী লীগ আমলে করা আইনের ভিত্তিতে এই কমিশন গঠন হয়েছে, তাই এই কমিশন তারা মানে না। না মানলে তারা এতদিন চুপ ছিল কেন? না মানলে তারা একাধিকবার এই ইসির যারা সদস্য, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য সদস্যদের সাথে কেন তারা একাধিকবার বৈঠক করেছে, কেন তাদের মতামত জানিয়েছে? এবং এই নির্বাচন কমিশন গঠনের সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন, মানে মানুষের সামনে কিভাবে মূলা ঝুলিয়ে রাখা হয়। এই তো আমরা ইসি গঠন করেছি, আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের বোধহয় খুব বেশি দেখতে হবে না যে এক ধরনের উত্তেজনাময় রাজনৈতিক পরিস্থিতি, এটি খুব বেশি দিন থাকবে না। যে উত্তেজনা সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর এজেন্ডা কিংবা পরিকল্পনা একটা গোষ্ঠীর সামনে ছিল, সেটি বাস্তবায়ন হবে না, আমি বরাবরই বলে আসছি। এইবার আর কি খেলাটা ঠিক জমবে, কারণ এতদিন সেনাপ্রধান মুখ খোলেননি, কিন্তু গতকাল সেনাপ্রধান মুখ খুলেছেন এবং তিনি মুখ খুলেছেন তো খুলেছেন, একেবারে সর্বদিক থেকে চেঁচে ছুলে জবাব দিয়েছে। মব ভাইলেন্স থেকে শুরু করে, বন্দর প্রসঙ্গ থেকে শুরু করে, আপনার সংস্কার প্রসঙ্গ থেকে শুরু করে, এবং সর্বোপরি নির্বাচন নিয়ে সেনাপ্রধান যা বললেন, এতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন রাতের ঘুম হারাম হতে চলেছে। মানে সেনাপ্রধান খুবই একজন রহস্যময়ী ব্যক্তি। এতদিন আমরা ভাবছিলাম হয়তো সেনাপ্রধান এই লাইনেই ঢুকে গিয়েছে, কিন্তু এখন গতকাল ওনার যা বক্তব্য, তিনি যা ভাষণ দিয়েছেন, সেটা সত্যি ইউনূসের হাতটাকে কাঁপিয়ে দেওয়ার মতো যথেষ্ট। এবং পুরো বাঙালি জাতি সেনাপ্রধানের এরকম কিছু বক্তব্য শোনার অপেক্ষায় দীর্ঘদিন ধরে বসেছিল। এবং আজ সকালে এই রিপোর্টটি পড়ার পর তো আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে শেষবেশ সেনাপ্রধান তাহলে মানে এই কথাগুলো বলল। দর্শক, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা কি এই কথাটার গুরুত্ব বুঝতে পারছি? সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও বহুগুণ উচ্চ ক্ষমতাশালী একজন ব্যক্তি, সেই সেনাপ্রধান বলছেন যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে তিনি যে মনে করছেন, সেটা কবে? আগামী ডিসেম্বরের মধ্যেই। দর্শক, আমরা জানি বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল এবং দেশের ম্যাক্সিমাম মানুষ আজ চাইছে যত তাড়াতাড়ি ভাই নির্বাচনটা দাও, দিয়ে তুমি কেটে পড়ো, তারপরে একটা নির্বাচিত সরকার আসুক, যাতে তাদের মধ্যে অ্যাটলিস্ট ওই জবাবদিহিতা ব্যাপারটা থাকে, অ্যাকাউন্টেবিলিটি বিষয়টা থাকে। তোমাদের মধ্যে তো তা নেই। তোমরা এখন করিডোর নিয়ে তামাশা করছো, নির্বাচন নিয়ে তামাশা করছো, সর্বোপরি সংস্কার নিয়ে তামাশা করছো। আর 6 মাস 1 বছর পর তোমরা কেটে পড়বে। তারপর এই যে তামাশাগুলো তোমরা ঘটিয়ে গেলে, এর দায়ভার তোমরা নেবে না। তোমরা তো আগেই এই সরকার মানে শুরু করার সময়ই কাগজে কলমে একেবারে লিখিত পরিত করে নেওয়া হয়েছে যে এই অন্তর্বর্তী সরকার যা কাজই করবে, যে পদক্ষেপই নেবে, যে সিদ্ধান্তই নেবে, তার জন্য পরবর্তীতে জবাবদিহি করা যাবে না। এই
বিষয়বস্তু কাগজে কলমে লিখিত পড়িত আগেই করে নেওয়া হয়েছে। তো সেই জন্যই সবাই চাইছে যে খুব তাড়াতাড়ি নির্বাচনটা হোক, এবং বিএনপি যেমনটা চাইছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এখন বিএনপির সেই পাল্লা পুরোপুরি ভারী হয়ে গিয়েছে। কারণ সেনাপ্রধান বলে দিয়েছে যে ওনার মতে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এছাড়াও আপনার নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের কাছেই রয়েছে, নির্বাচিত সরকার দ্বারাই নেওয়া উচিত, এমনটাই সেনাপ্রধান বলছেন। এখানেও বড় একটা ইউনূস সাহেবের জন্য বোমা ফেটেছে। কেন? কারণ নির্বাচন প্রসঙ্গে ওই কথার বলার পর তিনি বলছেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার। তার মানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোর দিচ্ছি, চায়নার সাথে গিয়ে একেবারে যা হোক একটা কিছু করে আসছি গলায় গলায়, এদিকে ভারতের সাথে ফুল ফায়ারিং মুডে, এই যে দেশের ভবিষ্যৎ পথ, এই সমস্ত নির্ধারণ করার অধিকার একমাত্র নির্বাচিত সরকারেরই আছে, যেটা আমরা মনে করছি। সেই কথাই সেনাপ্রধান বলে দিল। অর্থাৎ এই এত সময় এখনও আছে আর ওনার আরও কিছু বক্তব্য, কিন্তু শুরুর এই দুটো বক্তব্যের মাধ্যমেই আমরা ধারণা পাচ্ছি যে হয়তো সেনাপ্রধান মানে সেনানিবাসে কু হয়ে যাচ্ছে, সেনাদের মধ্যে বিদ্রোহ হচ্ছে, এরকম অনেক জল্পনা কল্পনাই তো বিগত 3-4 মাসে আমরা শুনলাম। তো যা কিছু রটে কিছু তো ভাই ঘটে, তো সেরকম কিছু না কিছু অবশ্যই ঘটেছে, এবং সেনাপ্রধান এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে শেখ হাসিনার পর ওই গদিতে আমরা কাকে বসিয়েছি, যার জন্যই এখন ধীরে ধীরে সেনাপ্রধানের অবস্থান তিনি পরিষ্কার করছেন। তিনি নিজের ব্যক্তিগত বিষয়টাকে সামনে নিয়ে আসছেন যে অ্যাকচুয়ালিতে সেনাবাহিনী কি চাইছে। এছাড়াও আপনার গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস এরকম একটি অনুষ্ঠান হয়েছে। তো সেই অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বিশেষ কিছু কথা উল্লেখ করেছে। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে আপনার নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে। এখন সেনাপ্রধান আপনার মিয়ানমার রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও বেশ কিছু কথা বলেছে। দর্শক, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে। যাই করা হোক না কেন, ওনার বক্তব্য অনুযায়ী রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমেই সেটা করতে হবে। সুতরাং এখানে আবারও বাড়ি খেয়েছে, কারণ তিনি বলছেন যে এই করিডোর নিয়ে যে সিদ্ধান্তই নেওয়ার সেটা একটা নির্বাচিত সরকার নেবে। এখানে একদম স্পষ্ট হয়ে যাচ্ছি আমরা যে সেনাপ্রধান কিছু একটা তো ভাই বুঝেছে, তা নয়তো আজ 9 মাস পর এসে এটা তো সম্পূর্ণ সাংঘর্ষিক একটা বক্তব্য, তাই না? ওদিকে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা সামনে বেরিয়ে এসে বলছে যে আমরা এরকম একটা আমরা এরকম একটা প্যাসেজ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছি, জাতিসংঘ আমাদেরকে অনুরোধ করেছে, মানে সরকারের পুরো মদত রয়েছে এখন এই প্যাসেজ হোক আর করিডোর হোক সেটা করার জন্য। কিন্তু সেনাপ্রধান এখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার দেশের নির্বাচিত সরকারের। সুতরাং তুমি নির্বাচিত সরকার নও, তুমি হচ্ছে কেয়ারটেকার, ইন্টারিম গভর্নমেন্ট, মাত্র কয়েক মাসের অতিথি, তোমার অধিকারই নেই এটা নেওয়ার। এখন সেনাপ্রধান তো আর এটা বলতে পারেন না আপনি এটা নেবেন না। সুতরাং ভদ্র ভাষায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছেন যে ভাই এটা আপনার অধিকার নেই এই কাজটা করার, এবং তিনি বলছেন যে যাই হয়ে যাক না কেন রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমরা জানি যে এই করিডোর নিয়ে শুধুমাত্র এই সরকার এবং এনসিপি আর ওইদিকে ওই পাকিস্তান ঘেঁষা যে দলগুলো আছে তাদের বাদে আর যত রাজনৈতিক দল আছে এবং জনগণ সবারই একমত যে এই করিডোর বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে সেটা জাতির কাছে পরিষ্কার করা হোক, এবং কোনো বিদেশি শক্তি আমরা দেশের মাটিতে সহ্য করব না। সুতরাং করিডোরের বিষয়টাও বড় একটা ধাক্কা খেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার আসি আমরা এই জুলাইয়ের নায়কদেরকে নিয়ে, যে মব ভাইলেন্স সারা দেশে আজ ঘটছে, সেই মব ভাইলেন্স নিয়েও সেনাপ্রধান তার বক্তব্য রেখেছে। মব ভাইলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। সুতরাং জুলাই মবের খেলা এইবার শেষ হতে চলেছে। ইচ্ছা খুশি মতো যাকে ইচ্ছা তাকেই শেখ হাসিনার দোসর বলে, আওয়ামী লীগের দোসর বলে, ব্যক্তিগত কারণে, চাঁদা না নিতে পারার কারণে এইসব ট্যাগ লাগিয়ে জেলে ভরে দেওয়া, গণপিটুনি দেওয়া, সেগুলো আর হবে না। এবার আরও কঠোর অবস্থায় আসছে সেনা। এছাড়া আপনার বন্দর প্রসঙ্গেও কথা বলেছে সেনাপ্রধান। তিনি বলছেন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামতের প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সুতরাং আবারও একটা বড় ধাক্কা।
দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।